ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র, ত্রাণ নয় দেশ ছাড়া করতেই সমুদ্রে জেটি নির্মাণ। বন্ধুত্ব আরো গভীর করল দুই পরাশক্তি, লক্ষ্য কি শুধুই আমেরিকা নাকি নিজেদের স্বার্থ? বাটার চিকেন কার নয়া তথ্য ভিডিওতে মামলায় নতুন মোড়, কানে আলো ছড়াচ্ছে ঐশ্বরিয়া। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ। শিরোনাম: ভিটেমাটি হারানো ফিলিস্তিনিদের এবার দেশ ছাড়া করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ এনেছে বাস্তুচ্যুত গাজাবাসী। তারা বলছে, গাজার সমুদ্র উপকূলে অস্থায়ী জেটি তৈরির আড়ালে আদতে জাহাজে দেশ ছাড়া করার ষড়যন্ত্র করছে তারা। এরই মধ্যে ইসরায়েলিদের বর্বর হামলার রাফা থেকে বাস্তুচ্যুত 7 লাখেরও বেশি ফিলিস্তিনির একটি বড় অংশ আশ্রয় নিয়েছে সমুদ্র তীরবর্তী ওই অঞ্চলে। বিস্তারিত মেহরাব হোসেন খানের রিপোর্টে। প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজার অবশিষ্ট জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণে হত্যার মিশন জারি রেখেছে দখলদার বাহিনী। শুধু বিমান আর ট্যাঙ্ক থেকেই নয়, অলি গলি আর বাসাবাড়িতে ইসরায়েলি সেনাদের তাণ্ডব থেকে রেহাই নেই শিশুদেরও। উত্তর গাজার জাবালিয়ায় চোরাগুপ্তা হামলায় প্রতিরোধ গড়ে তুলেছে অকুতভয় হামাস যোদ্ধারা। দাবির সপক্ষে ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। জাবালিয়ায় 2টি ট্যাঙ্ক ধ্বংস হয়ে অন্তত 5 সেনা নিহতের খবর স্বীকার করেছে ইসরায়েল, যদিও বলা হচ্ছে ভুল করে নিজেদের গোলার আঘাতে হতাহত হয়েছেন তারা। এ ঘটনায় আহত হয়েছে আরও 7 দখলদার সেনা। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযানের তীব্রতা বাড়াতে আরও সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের সেনারা বহু টানেল ধ্বংস করেছে, বাকিগুলো শীঘ্রই ধ্বংস হবে। এই তৎপরতা আরও বাড়বে। বর্তমানে আমলে নেয়ার মতো কোনো সংগঠন নয় হামাস। তাদের রিজার্ভ সেনা নেই, অস্ত্র বানানোর সক্ষমতাও নেই, অস্ত্রের সরবরাহ নেই, নতুন অস্ত্র জোগাড়ের রাস্তাও নেই। এর ফলে আমরা তাদের ছেটে ফেলেছি, টেনে নামিয়ে দিচ্ছি। দখলদার বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে রাফা থেকে সরতে বাধ্য হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছেন সমুদ্র তীরবর্তী এলাকায়। স্যাটেলাইটের ছবিতেও ধরা পড়েছে বিষয়টি। বাস্তুচ্যুতদের ত্রাণপ্রাপ্তি আরও সহজ করতে ভাসমান জেটি স্থাপনের কাজ শেষ করার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দাবি করা হয়েছে এতে গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পাঠানো আরও সহজ হবে। তবে এই জেটি স্থলপথে সহায়তা পাঠানোর বিকল্প নয় বলেও মন্তব্য করেছেন পেন্টাগন মুখপাত্র। সমুদ্র উপকূলে অস্থায়ী জেটি স্থাপনে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। খাদ্য নয়, জীবনের নিরাপত্তা চান তারা। অনেকের মতে এর পেছনে রয়েছে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করার ভয়াবহ ষড়যন্ত্র। তারা কি আমাদের কিছু আলু, টমেটো বা টিনজাত খাবার দিতে চায়? ক্যানের মধ্যে থাকা খাবার দিয়ে আমরা কি করব? তাদের উচিত এই রক্তারক্তি থামিয়ে আমাদের দেশটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। তারা এখানে এসে দেখুক কিভাবে আমরা খোলা আকাশের নিচে আছি, রাস্তায় থাকছে আমাদের সন্তানরা। এই জেটি তৈরি করা ভুল হয়েছে, এটি ভালো কাজ হয়নি। স্থল সীমান্ত পথগুলোই সহায়তা পাঠানোর জন্য ঠিক ছিল। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া চলমান রাখতেই জেটি তৈরি করা হয়েছে। বাস্তুচ্যুত করার মাধ্যমে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করতে চায় তারা। সাইপ্রাস বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রে আমাদের পাঠাতে চাই, এটা আমরা কখনই মানব না। এমন পরিস্থিতিতে গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে ইসরায়েলে আরও অস্ত্রের চালান দ্রুততম সময়ে পাঠানোর প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর পক্ষে 224 ভোটের মধ্যে 16টি ছিল ডেমোক্র্যাটদের, আর বিপক্ষে 187 ভোটের মধ্যে 3টি ছিল রিপাবলিকানদের। সম্প্রতি 2500 পাউন্ড বোমার চালান আটকে দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনা করেন কংগ্রেসম্যানরা। এদিকে রাফায় নৃশংসতা ও বর্বর হত্যাযজ্ঞ বন্ধের স্বার্থে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আদালতের শুনানিতে এই অনুরোধ জানানো হয়। দক্ষিণ আফ্রিকা এই বছরের জানুয়ারিতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার মামলাটি করেছে। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাশিয়ার অন্যতম শীর্ষ ব্যবসায়িক মিত্র এখন চীন।
ইউক্রেন আগ্রাসনে সরাসরি মদদ না দিলেও বেজিংয়ের পক্ষ থেকে অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে মস্কো। কূটনৈতিক অঙ্গনেও পুতিনের মুখ রক্ষা করছে চীনের সমর্থন। ব্যবসায়িক স্বার্থ ছাড়াও আমেরিকা সহ পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে একটা দেশ দুটি, যা দুই পরাশক্তির দ্বিপাক্ষিক সম্পর্ক আর পুরনো বন্ধুত্বকে আরও গভীর করেছে। তাই রুশ প্রেসিডেন্টের চীন সফর পরবর্তী পদক্ষেপের দিকে থাকবে বিশ্বের নজর। হাফিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। পঞ্চম দফায় প্রেসিডেন্ট হয়ে প্রথমেই চীন সফর করলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলার 2 বছরের মধ্যে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে চীন। পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয় থাকার পরেও মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে বেজিং। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে চীনের রুশপ্রিয়তা। বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্ব মস্কোর জন্য আখেরে লাভজনক হলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য বিষয়টা ততটা সরল না। তবে অবস্থা দেখে মনে হচ্ছে ব্যবসায়িক উন্নতি পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি। গত ৭৫ বছরে চীন এবং রাশিয়া হাতে হাত মিলিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সুন্দর সহাবস্থান ও দ্বিপাক্ষিক লাভজনক সহযোগিতার একটি নতুন পথ তৈরি করেছে। দুই দেশের যৌথ চেষ্টায় প্রথম থেকেই স্থিতিশীল রয়েছে চীন রাশিয়ার সম্পর্ক। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সাংস্কৃতিক ও আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কারণে উভয় রাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। রাষ্ট্রীয় সফর শুরুর আগে দুই দেশের মধ্যকার সম্পর্কের মাত্রাকে নজিরবিহীন বলে প্রশংসা করেছিলেন পুতিন। জানিয়েছেন চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ও দর্শনের প্রতি তিনি বেশ আগ্রহী। পরিবারের কেউ কেউ শিখছেন মান্দারিনের মতো কঠিন ভাষা। ব্যবসায়িক স্বার্থই শেষ কথা, পুতিনের এক মন্তব্যে শোনা গেল তারই সুর। গত 5 বছর ধরে করোনা মহামারী ও তৃতীয় পক্ষের দেশগুলোর নেয়া পদক্ষেপের পরেও রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য জোর গতিতেই বাড়ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে 80টি বড় আকারের যৌথ বিনিয়োগ প্রকল্পের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছি। জাতীয় মুদ্রায় ব্যবসার সময় উপযোগী সিদ্ধান্তের কারণে উভয় দেশের ব্যবসা শক্তিশালী গতি পেয়েছে। বর্তমানে আমাদের 90% পেমেন্ট বা আর্থিক বিনিময় রাশিয়ান রুবল এবং চীনা ইউয়ানে হয়ে থাকে। পশ্চিমা প্রভাব কমাতে রাশিয়ার সঙ্গ দিতে চীনের আপত্তি থাকার কথা না, কিন্তু মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির সাথে একমত নন শি জিনপিং। রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দিতে গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কমে যাবে চীনের গ্রহণযোগ্যতা। রাশিয়ার কাছে কোনো সমরাস্ত্র বিক্রি করে না চীন, কিন্তু ওয়াশিংটনের ধারণা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হওয়া প্রযুক্তি ও উপকরণ মস্কোয় রপ্তানি করছে বেইজিং। স্নায়ুযুদ্ধের পর থেকে ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকিতে উস্কানিমূলক সহায়তা দিচ্ছে চীন। সাম্প্রতিক বেইজিং সফরে এমন অভিযোগ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বর্তমান বিশ্ব ব্যবস্থার অঘোষিত মুকুট যুক্তরাষ্ট্রের দখলে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় এখনও মস্কোকে গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে বিবেচনা করে বেইজিং। অন্যদিকে চীনের হাতে আন্তর্জাতিক বাজারের নতুন কোনো বিকল্প নেই। এমন পরিস্থিতিতে পশ্চিমা নিয়ন্ত্রিত বাণিজ্যিক বলয়ে ঢুকতে রাশিয়ার ঘনিষ্ঠতা চীনের জন্য হয়ে উঠতে পারে অস্বস্তির কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে দো সুলের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 151 জনে। সরকারের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে কাজে নেমেছেন স্বেচ্ছাসেবকরাও। আরও জানব ডেস্ক রিপোর্টে। প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 150 ঘর। নিখোঁজ আরও 104 জন। 29 এপ্রিল থেকে শুরু হওয়া বন্যা এবং কাদা ধসে ঘরবাড়ি হারিয়েছে রাজ্যটির প্রায় 6 লাখ মানুষ। চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনা ও উরুগুয়ের সীমান্তবর্তী অঞ্চলটির 28 লাখের বেশি বাসিন্দা। বিপর্যয়ের শিকার রাজ্যটি ব্রাজিলের কৃষি ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র। একই সাথে এটি লাতিন আমেরিকার শীর্ষ ধান উৎপাদনকারী প্রদেশ।
ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ পরিচালনার জন্য রিও গ্রান্ডে দো সুল প্রদেশের রাজধানী পোর্তো অ্যালেগ্রেতে বিশেষ কেন্দ্র স্থাপন করেছে সরকার। ত্রাণ বিতরণে সহায়তার জন্য এখানে কাজ করছেন 2000 ভলান্টিয়ার। কারো হাতে যদি অন্তত 1 ঘন্টা সময় থাকে তাহলে সেও এখানে আসতে পারে, কাজে সাহায্য করতে পারে। প্রতিদিন এখানে এসে যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করি, এটা আমার কর্তব্য। সরকারি জনবল ও উদ্ধারকারী বাহিনীর পাশাপাশি ব্রাজিলের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে 15,000-এর বেশি স্বেচ্ছাসেবক। বন্যায় ক্ষতিগ্রস্ত শহরগুলোতে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। নিয়মিত চিকিৎসা ও রাতের জরুরি সেবা, এই 2 ক্ষেত্রে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা আমি করছি। এই সপ্তাহের শেষে সান্টা ক্যাটারিনা থেকে আসবেন আরও 200 জন স্বেচ্ছাসেবক ডাক্তার এবং নার্স। ভয়াবহ বন্যা সামাল দিতে হিমশিম খাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্ডে দো সুল। ভারী বর্ষণ না থামলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে স্থানীয়দের দুর্ভোগ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। অবৈধ 10,000-এর বেশি বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের সাথে একটি চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যারা বিদেশি অপরাধী এবং ভিসায় বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। চলতি সপ্তাহে লন্ডনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ফার্স্ট ট্র্যাক রিটার্ন চুক্তিটি হয়। স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করে। দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দেন তারা। অভিবাসীরা আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেন। তবে এসব আবেদনের মাত্র 5% সফল হয়েছে। এতে 10,000-এর বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে। রিটার্ন চুক্তিতে আওতায় শক্ত প্রমাণ পাওয়া গেলে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই অভিযুক্তদের দেশে ফেরত পাঠানো যাবে। 2000 বছরেরও বেশি পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ মিলল। চীনের একদল গবেষকের তত্ত্বাবধানে পূর্ব চীনের একটি সমাধি থেকে সংগ্রহ করা হয় 50টি ব্রোঞ্জের কলড্রন বা কড়াই। গবেষকরা বলছেন এসব কড়াইয়ে বলি দেওয়া হতো বন্য শূকর। আরো জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। প্রায় 2000 বছরেরও বেশি পুরনো নিদর্শনের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। পূর্ব চীনের একটি সমাধি থেকে 50টি ব্রোঞ্জের কলড্রন বা রান্নার কড়াই পাওয়া গেছে। গবেষকরা বলছেন এগুলো প্রাচীন চীনা সভ্যতার সূচনা লগ্নের সময়ে ব্যবহার করা হতো। উয়াংডুন সমাধি থেকে উদ্ধার করা কড়াইগুলো স্থানীয় ভাষায় ডিং নামে পরিচিত। ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা সমাধিটিকে প্রাচীন চু রাজ্যের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ স্তরের সমাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা 2200 বছরেরও বেশি পুরনো। 1600 থেকে 1046 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল ডিংশাং রাজবংশের শাসনামল। সে সময় মূলত খাবার তৈরির জন্য এগুলো ব্যবহৃত হতো এবং একই সাথে এগুলো ছিল অভিজাত ও ক্ষমতার প্রতীক। ব্রোঞ্জের কড়াইগুলো ঢাকনাসহ প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা সচরাচর দেখা যায় না। সম্প্রতি চালানো এক খনন কার্যে এসব রান্নার উপকরণ ছাড়াও কিছু প্রাণীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বড় আকারের একটি কড়াইয়ের ভেতর থেকে 20টি পাঁজরের হাড় পাওয়া গেছে। হাড়গুলো এক একটি লম্বায় প্রায় 30 সেন্টিমিটার। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধারণা হাড়গুলো প্রায় 1 বছর বয়সী শূকর থেকে এসেছে। ডিংশাং রাজবংশের প্রথা মেনে এই শূকরগুলোকে বড় কড়াইয়ে বলি দেওয়া হতো। আমরা প্রতিটি পর্যায়ে ছবি তুলি, কোনোটি প্রথমে রাখা হয় এবং কোনোটি পরে রাখা হয়। কিভাবে প্রাণীগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কড়াইতে রাখা হয়েছিল, এই সমস্ত সকল ঐতিহাসিক তথ্য আমরা রেকর্ড করে রাখি। এখন জানা দরকার কোন কড়াইয়ে কোন ধরনের প্রাণী বলি দেয়া হতো। আর এসব গবেষণা আমাদের প্রাচীন সংস্কৃতি সম্বন্ধে আরও ধারণা দিবে। আমরা যা জানি তার চেয়েও অনেক জটিল কিছু হয়তো আমরা আবিষ্কার করতে পারব। খনন প্রকল্পের দলটি আবিষ্কৃত সাংস্কৃতিক ধ্বংসাবশেষের কাজের প্রক্রিয়ায় সাবধানতার সাথে সকল তথ্য সংরক্ষণ করে রাখছে। প্রাচীন নথি ও আচার অনুষ্ঠান বোঝার জন্য এই আবিষ্কারগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। শিক্ষা, চিকিৎসা, গবেষণা থেকে শুরু সব ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। স্বল্প সময়ে কম খরচে বেশি উৎপাদনমুখী কাজে এআই কোনো বিকল্প নেই। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সামিট। সামিটে অর্থনীতির পরিবর্তনে এআই ভূমিকা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্বের নামকরা ব্যবসায়ী নেতারা। বিস্তারিত শুভ ইসলামের ডেস্ক রিপোর্টে।
আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের পদচারণায় মুখর বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সামিট। তারা মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই উৎপাদনশীলতা বাড়িয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে। সামিটে চেম্বার অব কমার্স, ব্যবসায়িক সমিতি, টেসলার প্রতিনিধি, ফরচুন গ্লোবাল 500 কোম্পানির উচ্চ স্তরের প্রতিনিধিরা যোগদান করেছেন। সামিটে এআই প্রযুক্তি কিভাবে অর্থনৈতিক ল্যান্ডস্কেপে পরিবর্তন আনতে পারে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এছাড়া ব্যবসায়িক বৈশ্বিক ইস্যু চিহ্নিত করে কিভাবে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার এজেন্ডাও রয়েছে সামিটে। আজকাল ব্যবসায়িক ক্ষেত্রে ইতালীয় কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মানের প্রচারে চীনা অংশীদারদের উপর নির্ভরশীল। তাই ইতালি এবং চাইনিজ কোম্পানির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এটি একটি মূল উপাদান। আমি শেনজেন থেকে বেইজিংয়ে আসলাম। শহরটি চীনের প্রযুক্তি উদ্ভাবন এবং চীনা অর্থনীতির বিকাশের অন্যতম প্রধান ক্ষেত্র। জাপানি ব্যবসায়ী ওসামু উনুদেরা মনে করেন উৎপাদনশীলতা বাড়াতে এবং ব্যবসায় শিল্পের উন্নতিতে এআই এর ব্যবহারের কোনো বিকল্প নেই। এআই এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য ও রিসোর্স আদান প্রদানের মাধ্যমে উৎপাদনে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। আমি মনে করি উৎপাদন বাড়াতে এআই অনুঘটকের মতো কাজ করবে। সম্ভাবনা থাকলেও বিশেষজ্ঞরা এই শিল্পে বিনিয়োগের ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন। আমি মনে করি এআই চীনে দ্রুততার সাথে উন্নতি লাভ করবে, কারণ এআই এর পুনরাবৃত্তিতে যা প্রয়োজন, জনসংখ্যা এবং লেনদেনের দিক থেকে চীনের অবস্থান দুর্দান্ত। শুভ ইসলাম, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাটার চিকেন জনপ্রিয় ও সুস্বাদু এই খাবারের আবিষ্কার কে করেছে তা নিয়ে কথার লড়াই আরও আগেই মামলায় গড়িয়েছে। এ নিয়ে ভারতের দিল্লির 2 প্রখ্যাত রেস্তোরাঁর মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার তথ্য ভিডিও প্রমাণ নিয়ে হাজির হয়েছে দরিয়াগঞ্জ ও মতিমহল রেস্তোরাঁ। এর আগে তারা সরাসরি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। বাটার চিকেন কার, এই নিয়ে 2 বন্ধুর উত্তরাধিকারদের ঝগড়া অনেক আগে গড়িয়েছে আদালতে। এবার নতুন করে আবারও আলোচনায় এসেছে কিছু নয়া ছবি আর ভিডিওর পর। ভারতের দিল্লিতে এই সংঘাতে জড়িয়েছে দরিয়াগঞ্জ ও মতিমহল নামের 2 প্রখ্যাত রেস্তোরাঁ। 2টি রেস্তোরাঁ গেল জানুয়ারি থেকে দাবি করে আসছে বাটার চিকেন তাদের আবিষ্কার। এবার রেস্তোরাঁ 2টি কিছু ছবি ও ভিডিও প্রমাণ নিয়ে আদালতে যাচ্ছে। বিষয়টি সোশ্যাল মিডিয়া, খাদ্য সমালোচক, সম্পাদকীয় এবং বিভিন্ন টিভি চ্যানেলে মুখরোচক খবর হয়ে উঠেছে। মতিমহল রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্য, বাটার চিকেনের আবিষ্কর্তা বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করছে দরিয়াগঞ্জ কর্মকর্তারা। এজন্য $24 লাখ ক্ষতিপূরণ দাবি করেছে মতিমহল মালিকপক্ষ। তাদের দাবি, প্রতিষ্ঠাতা কুন্দনলাল গুজরাল 1930 সালে বাটার চিকেন আবিষ্কার করেন। অন্যদিকে দরিয়াগঞ্জ কর্মকর্তারা বলছেন ভুল ও মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে মতিমহল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। দরিয়াগঞ্জ রেস্তোরাঁর দাবি, প্রয়াত প্রতিষ্ঠাতার সদস্য কুন্দনলাল জাগ্গি খাবারটি আবিষ্কার করেন। সে সময় তার বন্ধু ও প্রতিষ্ঠানের অংশীদার গুজরাল শুধু বাজারজাতকরণের সাথে যুক্ত ছিলেন। আমাদের উদ্দেশ্য হলো সত্যের জয় নিশ্চিত করা এবং তাদের উচিত সঠিক ব্যক্তিকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়া। 1947 সালের দলিল অনুযায়ী এই রেস্তোরাঁটির মালিক ছিলেন কুন্দনলাল জাগ্গি, কুন্দনলাল গুজরাল ও ঠাকুর দাস। এই 3 জনই ছিলেন রেস্তোরাঁটির মূল প্রতিষ্ঠাতা অংশীদার। দুই পক্ষ বিভিন্ন যুক্তি উপস্থাপন করলেও প্রকৃত সত্য জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী 29 মে এ মামলার পরবর্তী শুনানি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে আলো ছড়াচ্ছেন তারকারা। লাল গালিচায় খ্যাতিমানদের দুটি আর নতুন নতুন ছবির প্রিমিয়ার, সব মিলে জমজমাট হয়ে উঠেছে আয়োজন। ঝলমলে উৎসবের রৌনক আরেকটু বাড়ালেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়। বেশ কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। তিনি একমাত্র ভারতীয় নায়িকা যাকে ধারাবাহিকভাবে দেখা গিয়েছে কানের মঞ্চে। এবছরও সেটির ব্যতিক্রম হয়নি। বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। এবছরের 14 মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতি বছরের মতো এবার আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া। বৃহস্পতিবার গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপ্পোলার নতুন ছবি মেগালোপোলিসের প্রিমিয়ারে তাকে লাল গালিচায় হাঁটতে দেখা যায়।
এ সময় ঐশ্বরিয়ার পরনে ছিল ফাল্গুনী সেনের ডিজাইন করা কালো সোনালী গাউন। বিশেষ করে তার গাউনের লম্বা টেইল নজর কাড়ে সবার। ইতোমধ্যে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে মেয়ে আরাধ্যর হাত ধরে হাজির হন বচ্চনবধূ। প্লাস্টার হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছিল। কানে লাল গালিচায় প্লাস্টার হাতে দেখা যায় ঐশ্বরিয়াকে। কান চলচ্চিত্র উৎসবে 2002 সালে প্রথম দেখা যায় ঐশ্বরিয়াকে। সে বছর ভারী সোনার গয়না ও শাড়িতে প্রথম লাল গালিচায় হাঁটেন এ নায়িকা। সে সময় তার কান সফর শুরু হয় দেবদাস সিনেমা নিয়ে। সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানশালী। হাসনাত জুবায়ের, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্যারিসে দেখা মিলল কিলিয়ান এমবাপ্পের যমজ ভাইয়ের। কি অবাক হচ্ছেন? না, চমকে যাওয়ার কিছু নেই। পুরো ঘটনার বিস্তারিত থাকছে আলিফ চৌধুরীর ডেস্ক রিপোর্টে। না, স্ক্রিনে এই দুইজন এমবাপ্পেকে দেখে চমকে যাবেন না, কিংবা ফ্রান্সের জার্সি গায়ে থাকা লোকটিকে এমবাপ্পের যমজ ভাই ভাবারও দরকার নেই, কারণ এটা হচ্ছে তার স্ট্যাচু, যা স্থাপিত হয়েছে ফ্রান্সের ঐতিহাসিক মাদাম তুসো জাদুঘরে। মূলত বিশ্বের সব বিখ্যাত মানুষদেরই স্ট্যাচু বা প্রতিকৃতি স্থাপিত আছে এই জাদুঘরে। এবার নিজের এমন স্ট্যাচু নিজে উদ্বোধন করলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। গতকাল তথা বৃহস্পতিবার এই স্ট্যাচুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এমবাপ্পে, যেখানে শুরুতে হুবহু নিজেরই প্রতিকৃতি দেখে বেশ অবাক হন, কিন্তু এরপরই ভীষণ উচ্ছ্বাস পোষণ করেন। এক পর্যায়ে নিজের প্রতিকৃতির কাঁধে নিজেই হাত দিয়ে ফটো সেশনও করেন। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে তাকে হাস্যরস বিনিময় করতেও দেখা যায়। সেখানে নিজের প্রতিকৃতির পাশাপাশি আসন্ন ইউরোতেও নিজের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। এটা দেখে আমি সত্যি আনন্দিত। নিজেকে এখানে দেখতে পেরে ভীষণ গর্ব অনুভব হচ্ছে। আসন্ন ইউরোতেও এভাবে ফ্রান্সের মানুষকে গর্বিত করতে চাই। আমাদের দলটা দারুণ। আমরা ক্ষুধার্ত আরো একটি ইউরো ফ্রান্সের ঝুলিতে এনে দেওয়ার জন্য। আলিফ চৌধুরী, বাংলাভিশন। দর্শক, এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।